এই অনুষ্ঠানটি নিবেদন করছেন গয়না যখন বোঝে তোমার স্টাইল, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। Powered by Admission going on for Swami Vivekananda Group of Institutions, always guiding you for the brightest future. এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদন বন্ধন ব্যাংক, ভালো আপনার, ভালো সবার। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকের বিষয়টা একেবারে অন্যরকম। বাঙালি বঙ্গজীবন নিয়ে আমাদের জিজ্ঞাসার কোনো অন্ত নেই। অনেকে মনে করেন বাঙালি জন্ম থেকেই বামপন্থী, আবার অনেকে মনে করেন বাঙালি সাম্প্রদায়িক, আবার অনেকে মনে করেন এই বাঙালি বিশেষ বিশেষ মুহূর্তে নিজেদের হিন্দু মনে করে। হিন্দু বাঙালি কি অসাম্প্রদায়িক? আর সেই জন্যই ভারতীয় জনতা পার্টি কখনোই আঁটো সাঁটো সংগঠন করতে পারছে না এই বাংলায়। সত্যি কি তাই? অনেকের কাছে প্রশ্ন, শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতৃত্ব থাকা সত্ত্বেও, দেশ বিভাগ হওয়া সত্ত্বেও, ভিটে মাটি হারিয়ে ওপার বাংলার মানুষ এপার বাংলায় আসা সত্ত্বেও একমাত্র বামপন্থীদের সক্রিয়তায় জনসংঘ বা হিন্দুত্ব বা জাতীয়তাবাদী মনোভাব কেন এ বাংলার হিন্দুদের মধ্যে গড়ে উঠল না? এসব নেই যিনি প্রশ্নের উত্তর দেবেন তিনি আমাদের সবার প্রিয়, অত্যন্ত পরিচিত ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, যিনি ভারতীয় জনতা পার্টির একেবারে জাতীয় স্তরে যে সর্বোচ্চ স্তর রয়েছে সেই সর্বোচ্চ স্তরে, যাকে আমরা বিভিন্ন সময় কেন্দ্রীয় কমিটি বলি, ওনারা বলেন যে জাতীয় কর্মসমিতি, তার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং অত্যন্ত বিদগ্ধ এক বঙ্গ সন্তান হিসেবে যিনি গোটা দেশে স্বীকৃত। আমার মনে হয় এই প্রশ্নগুলো আপনি ছাড়া বোধহয় কেউ উত্তরটা আমাকে এত সুন্দরভাবে দিতে পারবেন না। আমি একেবারে গোড়ার দিকে চলে যাই। বাঙালি কি বামপন্থী? মানে বাঙালির মধ্যে একটা বামপন্থা রয়েছে, আর সেই জন্য কোথাও কোথাও ভারতীয় জনতা পার্টির মতো পার্টির একটা অন্তরায় এই মানসিকতা, আর সেই জন্য এই বঙ্গে বিজেপি এত শক্তিশালী হতে পারছে না যেটা অন্য রাজ্যে হয়েছে। না, আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসছে এবং সেটাই কিন্তু একটি খুব ইঙ্গিতপূর্ণ একটি অধ্যায় বিজেপির চলছে। এবং প্রধান বিরোধী দল হিসেবে, অর্থাৎ বলা যেতে পারে যেটাকে বলা হয় গভর্নমেন্ট ইন ওয়েটিং, প্রধান বিরোধী দল হিসেবে তার একটা বিশাল স্বীকৃতি সে বিজেপি পেয়েছে। বিজেপির বিচারধারা, চিন্তাধারা, বিজেপির দিশা, বিজেপি যে ধরনের ভারতবর্ষ নির্মাণ করতে চায়, যে ধরনের ভারতবর্ষের কথা বিজেপি বলছে, সেটা বাংলায় অবশ্যই এক বৃহৎ সংখ্যক মানুষের কাছে স্বীকৃতি পেয়েছে বলেই কিন্তু আজকে বামশূন্য বিধানসভা, কংগ্রেস শূন্য বিধানসভা, কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি উঠে এসছে। আমার মনে হয় যে সেই দিকটা দেখা উচিত। কোথাও কি আপনার মনে হয় শ্যামাপ্রসাদ মুখার্জির মতো এই রকম ইংরেজিতে যাকে আমরা বলি টাওয়ারিং ফিগার থাকা সত্ত্বেও, এবং দেশ বিভাগ, ধর্মের কারণে দেশ ছেড়ে আসতে হয়েছে, পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিম বাংলায় হাজারে হাজারে লাখো লাখো মানুষ এসেছে, সে সময় কি হয়েছে আমরা সবাই জানি। যদিও বাংলার বিভিন্ন সাহিত্যিক বা চলচ্চিত্রকাররা সেই দিকটা দেখাননি, বরং পার্টিশন বা এই ধরে নেওয়া যায় দেশ বিভাগের পরবর্তী অংশের দুর্দশার কথা বলেছে, সেই অংশটা বলেননি। কিন্তু কেন হলো সেটা বলেনি, বা কি হয়েছে, কত হত্যা হয়েছিল, কত ধর্ষণ হয়েছিল, সেই ইতিহাসটা ওইভাবে বলেনি। তার কারণটা হচ্ছে সেই সময় যারা বিভিন্ন সংঘ বা জনসংঘের নেতৃত্ব, তাদের একটা নেতৃত্বের শূন্যতা ছিল। উদ্বাস্তু আন্দোলন করে বামেরা একেবারে এক প্রকার ছিনিয়ে নিল সেই সমস্ত হিন্দু বাঙালিকে, যেসব হিন্দু বাঙালি তারা ওদেশ ছেড়ে আসার পরও স্বজন হারানো, ভিটে হারানোর দুঃখ কষ্ট সহ্য করেও তারা উদ্বাস্তু আন্দোলনে এসে বামপন্থী হয়ে গেল। এবং সেখানেই প্রথম জনসংঘ বা আপনারা যাকে বলেন জাতীয় যে আন্দোলন বা জাতীয় যে বোধ, সেই বোধ থেকে কোথাও যেন বাঙালি হিন্দু দূরে সরে গেল। এটা কি মনে হয়? আমার মনে হয় না। আমি যেটা এইভাবে দেখি, দেখুন, একটি সাক্ষাৎকারে প্রাক্তন রাষ্ট্রপতি স্বর্গীয় প্রণব মুখোপাধ্যায় একটি খুব
ইন্টারেস্টিং, তিনি ইতিহাসের পাতা থেকে একটি কথা বলেন এবং আমি একমত ওনার সাথে, এবং তিনি সত্যি বিচক্ষণ, সেই কথাটা ঠিকই বলেছিলেন। তিনি বলেছিলেন, এবং আপনি যদি ইতিহাসটা দেখেন, শ্যামাপ্রসাদ এবং এক অর্থে ভারতীয় জনতা পার্টির জনক শ্যামাপ্রসাদকে বলা যেতে পারে, জনসংঘের তিনি প্রতিষ্ঠাতা, একেবারে নিপাট বাঙালি ভদ্রলোক, এবং তিনি এই পশ্চিমবঙ্গেরও জনক, স্রষ্টা। তিনি সেই আন্দোলন যদি গড়ে না উঠতেন এবং সেই ডাক যদি না দিতেন, এবং সেই আঁতাত প্রায় হয়ে গেছিল, এবং জিন্না ডেসপারেটলি চাইছিল যে কলকাতা পাকিস্তানের অন্তর্ভুক্ত হোক, এবং তারপরে জিন্না খুব দুঃখ সহকারে প্রায় কাঁদো কাঁদো অবস্থায় বলেছিলেন, হোয়াট ইজ পাকিস্তান উইদাউট ক্যালকাটা, যখন সেই প্ল্যানে তিনি শ্যামাপ্রসাদ জল ঢেলে দিলেন। তারপরে সোহরাওয়ার্দী এবং শরৎচন্দ্র বোস, কিরণ শঙ্কর রায় তাদের সেই স্বাধীন সার্বভৌম অবিভক্ত বঙ্গপ্রদেশের কথা বললেন। শ্যামাপ্রসাদের একটি মাত্র প্রশ্ন যেটা তিনি গান্ধীজিকে করেছিলেন, তিনি বলেছিলেন যে হ্যাঁ, আমি ভাবতে পারি এই নিয়ে, কিন্তু আমার একটা প্রতিশ্রুতি চাই, আন্ডারটেকিং চাই সোহরাওয়ার্দীর থেকে। তিনি কি লিখিতভাবে দেবেন যে এই স্বাধীন সার্বভৌম অবিভক্ত বঙ্গপ্রদেশ গঠন হওয়ার পরে এই ভূখণ্ড পাকিস্তানে বিলীন করিয়ে দেবেন না তিনি? সোহরাওয়ার্দী অরাজি হলেন লিখিত সেই আন্ডারটেকিং দিতে। আমার কথা হচ্ছে যে শ্যামাপ্রসাদ জনসংঘ গঠন করলেন এবং সেই সময় উদ্বাস্তু আন্দোলনের বলিষ্ঠ নেতৃত্ব তিনি দিয়েছিলেন, এবং কংগ্রেসের তদানীন্তন দিকপাল যারা, তাদের মধ্যে একজনেরই নাম আমি বলছি, পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র। তাদের মতন নেতারা শ্যামাপ্রসাদের পাশে দাঁড়িয়েছিলেন এই উদ্বাস্তু আন্দোলনে, এবং শ্যামাপ্রসাদ সেই সময় পুরো বিভিন্ন জেলা তিনি পরিদর্শন করেছিলেন। সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে কথা বলা, একটি আন্দোলন আস্তে আস্তে গড়ে তুলেছিলেন। এবং তার সাথে সাথে এই আন্দোলন কিন্তু হাওয়ায় ছিল না, তার সাথে সাথে তিনি একটি কমিটি গঠন করেছিলেন, যে কমিটির সদস্য রাধাকমল মুখোপাধ্যায়, ডক্টর মেঘনাদ সাহা প্রমুখ। এবং সেই কমিটির দায়িত্ব ছিল যে আমরা উদ্বাস্তু পুনর্বাসন, এই পশ্চিম বাংলায় উদ্বাস্তু পুনর্বাসনের জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, কি কাজ শুরু করতে হবে, কি প্রকল্প করতে হবে, এই খসড়াও তারা তৈরি করছিল। আমার মনে হয় যেটা খুব ব্যাপক ক্ষতি হলো শ্যামাপ্রসাদের মৃত্যু, একেবারে অসময় মৃত্যু, রহস্যজনক মৃত্যু। হঠাৎ তার মৃত্যু ঘটতে জনসংঘ নতুন দল তৈরি হয়েছে, সেই দলের একটি জাতীয় স্তরের নেতা বা জাতীয় স্তরের নেতৃত্ব একমাত্র সেই সময় শ্যামাপ্রসাদই ছিলেন। এবং ওনার মৃত্যুর পর এটা একটা বিশাল একটা ভ্যাকিউম ক্রিয়েট হলো, এবং সেই ভ্যাকিউম ক্রিয়েট হওয়াতে জনসংঘের একটি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস সেই সময় দেখা দিল। এবং আগামী কয়েক বছর জনসংঘ নিজেকে প্রতিষ্ঠিত করতেই তার সম্পূর্ণ ধ্যান ধারণা সেখানে মানে তাদের নিয়োজিত করতে হলো। এবং সেই জন্য আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যতটা প্রভাব জনসংঘের হতে পারত, শ্যামাপ্রসাদ বাবু যদি জীবিত থাকতেন সেটা হলো না। এবং বামপন্থীরা চিরকালই প্রথম থেকেই শ্যামাপ্রসাদের বিরোধিতা করেছেন। এবং আপনি জানেন যে বামপন্থীরাও বলেছিল যে আমরা অবিভক্ত বঙ্গপ্রদেশ চাই, অবিভক্ত বাংলা চাই, উই ডু নট ওয়ান্ট ডিভিশন অফ বেঙ্গল। কিন্তু আমরা কি চাই? আমরা চাই যে অবিভক্ত বাংলা সম্পূর্ণরূপে পাকিস্তানে চলে যাক। গঙ্গাধর অধিকারীর থিসিস আপনি জানেন যে ভারত একটি দেশ না, 17টা দেশ তার মধ্যে রয়েছে, এবং 17টা দেশকে স্বাধীনতা দেওয়া উচিত। অর্থাৎ একটি খুব মানে তাদের মানসিকতা সবসময় একটি বিকৃত মানসিকতা ছিল এক। দ্বিতীয়, হ্যাঁ, অদ্ভুত দেখুন যে তারা উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব দিল আন্দোলনের, এবং সেই নেতৃত্ব কিভাবে তারা হাইজ্যাক করলো, কিভাবে সেটাকে ক্যাপচার করলো, সেটা একটি ইতিহাস, যারা পড়েন বা আপনি পড়লে বুঝবেন কিভাবে তারা কন্ট্রোল করলো। এবং বামপন্থীদের মধ্যে পরবর্তীকালে যারা উদ্বাস্তু হয়ে দেশে এসেছিল অনেকে তারা মন্ত্রীও হলেন। এবং বিশেষ করে আপনার মনে আছে, আমি বলি সবসময় কমরেড ইলামিত্রর এক্সাম্পল দিই। আমার প্রশ্ন হলো যে ইস্ট পাকিস্তানে বা ইস্ট বেঙ্গলে, পূর্ব বাংলায় স্বাধীনতার পর বামপন্থী আন্দোলন সেখানে শিকড় বাঁধতে পারলো না, রাতারাতি তাদেরকে প্যাক করে দেওয়া হলো, যাদের বলে যে জেলে ফেলে দেওয়া হলো, জেলে এবং প্যাক করে দেওয়া হলো। এবং ইলামিত্রের উপর কি জঘন্যতর বিভৎস অমানবিক অত্যাচার হয়েছিল, এটা ইতিহাসের পাতায় লিখিত রয়েছে। আমার বক্তব্য হলো, যেটা আমাদের জিজ্ঞেস করা উচিত,
সেটা হলো যে এই বামপন্থীরা উদ্বাস্তু আন্দোলনের নেতৃত্ব দিল। রাম চাটুর্যে দিনের পর দিন তারা যতক্ষণ না ক্ষমতায় এলো সারা দেশ ঘুরে ঘুরে যেখানে বাঙালি উদ্বাস্তুদের পুনর্বাসন রাখা হয়েছিল, সেই দণ্ডকারণ্য থেকে শুরু করে আন্দামান নিকোবরে, সেখানে গিয়ে তাদের বললেন যে আমরা ক্ষমতায় আসব, প্রলেতারিয়েতের সরকার গড়ব এবং সব উদ্বাস্তু যারা আজকে বাংলার বাইরে রয়েছে তারা ফিরে আসবে, তাদেরকে আমরা রেড কার্পেট দেব, পুনর্বাসন দেব। তারা যখন ক্ষমতায় এলো উদ্বাস্তুরা বারবার জিজ্ঞেস করতে আরম্ভ করলো, তারা তাদের ফিরে আসার বিরোধিতা করলো এবং সেই কিছু সংখ্যক, বেশ কয়েক সংখ্যক উদ্বাস্তু যখন মরিচঝাপিতে এসে সেইখানে তারা নিজেদের বসবাস শুরু করলেন এবং তারা হাত জোর করে বললেন যে আমরা সরকারি কোনো সমর্থন চাই না, কোনো সুযোগ সুবিধে চাই না, আমাদের এখানে একটু শান্তিতে আমরা যাতে বাঁচতে পারি, কেন এই জমি, এই জলা, এই ভূমি আমাদের পূর্বপুরুষদের ভিটেমাটির কথা মনে করিয়ে দেয়। সেই উদ্বাস্তুদের ওপর এই জনদরদি খেটে খাওয়া মানুষের সরকার, যারা উদ্বাস্তু আন্দোলনের ওপর ভর করে ক্ষমতায় এলো, সেই সরকার তাদের ওপর গুলি চালালো, কয়েক হাজারকে মেরে ফেললো, তাদের বিষ দিল, তাদের ঘর বাড়িদর জ্বালিয়ে দিল। এবং সেই সময় যখন আপনারা, আমি জানি না এই প্রজন্ম জানে কি না, সুখরঞ্জন সেনগুপ্ত কিংবদন্তি সাংবাদিক, তিনি যখন লিখতে আরম্ভ করলেন, প্রমোদ দাশগুপ্ত আনন্দবাজারে প্রেশার অ্যাপ্লাই করে যে অ্যাডভার্টিজমেন্ট বন্ধ করে দেওয়া হবে যদি এই লেখাগুলো বন্ধ না হয় মরিচঝাপি নিয়ে, তিনি সেটাকে দেখলেন যে সেই লেখাগুলো যাতে সুখরঞ্জন বাবু আর লিখতে না পারেন। এগুলো তো ইতিহাসে লেখা আছে। সেই জন্য আবার জ্যোতি বসু তিনিও তো বিধানসভায় ভোট দিয়েছিলেন বঙ্গভঙ্গের পক্ষে। হ্যাঁ, প্রথমে তো দিতে চাননি, কেননা আপনার মনে রাখতে হবে যে জ্যোতিবাবু তো মুসলিম লীগের সমর্থনে বিধানসভায় ঢুকলেন 1946-এ এবং তার সুরাওয়ার্ডির সাথে একটা খুব হৃদ্যতা ছিল। এবং একটি আমি ঘটনা বলি, এখানে একটি অল পার্টি মিটিং, সেই সময় অগস্টের এই দাঙ্গার পর শেষের দিকে অল পার্টি মিটিং একটি আহ্বান করলো সুরাওয়ার্ডি। তো কংগ্রেসকে রিপ্রেজেন্ট করবে কিরণ শঙ্কর রায়, মুসলিম লীগকে তিনি বললেন রিপ্রেজেন্ট করব আমি, অর্থাৎ সুরাওয়ার্ডি, এবং হিন্দুদের প্রতিনিধিত্ব করবেন শ্যামাপ্রসাদ মুখার্জি, এবং জ্যোতি বসুও সেই মিটিংয়ে আমন্ত্রিত। শ্যামাপ্রসাদ সুরাওয়ার্ডিকে লিখে পাঠালেন, আমি বুঝছি কিরণ শঙ্কর রায় তো কংগ্রেসের হয়ে আসবে, আমি হিন্দু মহাসভা, তুমি মুসলিম লীগ, জ্যোতি বসু কাকে রিপ্রেজেন্ট করছে, কোন কমিউনিটিকে, ওয়াই হি ইনভাইটেড ইন দিস মিটিং। আমন্ত্রণ বাতিল হয়ে গেল। সেই জন্য চিরকাল খুব সুবিধাবাদী বামপন্থীরা, তারা মুসলিম লীগের হয়ে অগস্ট, আপনি যদি ইতিহাসের পাতায় দেখেন, এই যে পাকিস্তান গঠনের যে ন্যারেটিভটা, এটাকে পপুলারাইজেশন কেবলমাত্র মুসলিম লীগ কিন্তু করেনি। মুসলিম লীগের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে বামপন্থীরা করেছে। সেই সময় সব মিটিং, জনসভা, পথসভা, সেমিনার, কনফারেন্স to popularize the idea and the demand for Pakistan was primarily also organized by the left, by the communists. তাহলে আপনি যা বলছেন তাতে একটা সময় বাঙালিরা বামেদের সমর্থন করে ভুল করেছে, আমি বলছি বাঙালি হিন্দুদের কথা। তা এখন তো বাঙালি হিন্দু একটা ভালো সরকার নিয়ে এসছে 2011-র পর, যেটা বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম, অবাঙালি যারা আছেন সবার জন্য একটা খুব সুন্দর সরকার। এই বিষয়ে কি বলবেন? না, আমার মনে হয় যে বাঙালি হিন্দু যখন 2011-তে বাঙালি হিন্দু যখন 2011-তে এই সরকারকে ক্ষমতায় আনলো, ইট ওয়াজ বেসিক্যালি এ নেগেটিভ ভোট। তারা অত কিন্তু ভাবনা চিন্তা করেনি। এবং 2011-র মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তোষণ যতটা না প্রকাশ্যে ছিল, 2011-র পর একেবারে প্রকাশ্যে, যাকে বলে মানে একেবারে নগ্ন রূপ ধারণ করলো। এবং আমরা দেখলাম যে ইমাম ভাতা নিয়েই শুরু হলো, তারপরে সরস্বতী পুজো করা যাচ্ছে না, তারপরে হঠাৎ বিসর্জন নিয়ে মাতামাতি, বিসর্জন অমুক সময় করবে, অমুক সময় করবে না। অর্থাৎ মুসলিম লীগের সময় যে ধরনের বাংলার পরিস্থিতি ছিল, তিনি 2011-র পরে পরে এসেই সেই পরিস্থিতি তিনি আবার প্রত্যাবর্তন করলেন। এবং আমার মনে হয় যে যারা তাকে, তুমি যে দলের কথাটা বললে যে একটা সুন্দর মানে একটা পরিবর্তন, যে পরিবর্তনের নামে আজকে তো তিনি শুনলাম বদলার কথা বলছেন, বদলা নিতে হবে, তারপরে সংযোজন করে দিচ্ছেন ওই অশ্বত্থামা হত ইতি, সংযোজন করে দিচ্ছেন রাজনৈতিকভাবে বদলা নিতে হবে,
রাজনৈতিকভাবে, এটা এইভাবে বলছেন। তো সেই মানসিকতার সরকার 2011-তে এলো, এবং যারা সেই পরিবর্তন ঘটালো তারা পরে কিন্তু অনুশোচনা করছে, অনুতাপ বুঝতে পারছে। সেই জন্য ইট ওয়াজ ফ্রম, যাকে বলে না, ফ্রম দি ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। এখন আমরা যেটা দেখলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি আরএসএসকে বলছেন যে জগাই মাধাইকে বিদায় দিতে। তিনি বলছেন আরএসএস এর সপক্ষে তিনি কথা বলছেন, আগেও বলেছেন বিজেপি খারাপ কিন্তু আরএসএস ভালো। তাহলে কি কোথাও আপনার এই বক্তব্যের তাৎপর্যটা এইভাবে আমরা ভাবতে পারি যে আরএসএস খুব ভালো আছে পশ্চিম বাংলায় এবং আরএসএসকে কেউ আটকাচ্ছে না, এবং অন্যদিকে দেখুন যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে তাদেরও দেখা হচ্ছে, তার মানে কি সর্বধর্ম সম্মেলন করে একটা অসাম্প্রদায়িক একটা ব্যবস্থা শুরু হয়ে গেল, যেটা 2011 থেকে চলছে, সেটাই আরো ভালোভাবে হবে? না, আমার মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে যে কথাগুলো বলেন, তিনি ঠিক তার উল্টোটা তার আচরণ বা তার চিন্তাভাবনা। তিনি প্রকাশ্যে বলেন একটি পাবলিক কনজামশনের জন্য। প্রথমত আমি বলি যে আরএসএস একটি আগামী বছর 2025-এ আরএসএস এর 100 বছর, আমরা আরএসএস এর 100 বছর পালন হবে। একটি প্রতিষ্ঠান নিরন্তর এত বাধা বিঘ্ন ঝড় ঝাপটার মধ্যে দিয়ে গিয়েও নিজেকে 100 বছর ধরে আরো নতুনত্তর করে এগিয়ে নিয়ে গেছে, এটাই হলো তার একটি বিশাল কৃতি। এবং আমার মনে হয় যে আরএসএস এর কোনো উপদেশ বা আরএসএস এর কোনো সাজেশন লাগে না মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তিনি তার দল, যেটা উনি 1998 না 99-তে গঠন করেছিলেন, সেই দল যদি 100 বছর টেকে, আমরা 100 বছর পর তার মূল্যাঙ্কন করব, যদি 100 বছর টেকে। 100 বছর একটা অনেক সময়। এক। দ্বিতীয় হলো, যদি আরএসএস ভালো, তাহলে উনি আরএসএস হয়ে যান না কেন? আরএসএস হয়ে গেলেই পারেন। কেন আমি তো জানি, এবং উনি কেন আজকে তো শুনলাম বললেন যে আরএসএস নাকি সরকারি টাকা নিয়েছে, বিভিন্ন টাকা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান সেই টাকাগুলো সেই প্রতিষ্ঠানগুলোতে লাগিয়েছে। মানে তিনি একদিকে এক কথা বলছেন, আবার কয়েক মিনিটের মধ্যে অন্য কথা বলছেন আরএসএসকে নিয়ে, একটি কারণে তিনি জানেন যে তিনি যদি আরএসএসকে ঘাঁটান, তার পশ্চিমবাংলায় তার রাজনীতি পাঠ চুকে যাবে। সেই জন্যে খুব পরিষ্কার এটা বোঝেন, এবং আমিও খুবই ক্ষুদ্র ব্যক্তি হিসেবে, একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে, সামান্য একজন ব্যক্তি হিসেবে বলবো যে আরএসএসকে ঘাঁটাবেন না। আপনার অসুবিধা আছে? কেননা আরএসএস যে আইডিওলজি নিয়ে বা যে আদর্শ, আমি আইডিওলজিও বলবো না, যে আদর্শ, দেশ সেবার যে আদর্শ, মানুষের সেবার যে আদর্শ নিয়ে চলে, সেই আদর্শ এবং সেই আদর্শ নিয়ে চলে বলে 100 বছর টিকেছে। তাকে ঘাটানোর, তাকে নাড়ানোর চেষ্টা করবেন না, আপনার ভিত নড়ে যাবে। কেন আরএসএস মানুষের কাছে, মানুষের সাথে একেবারে প্রকৃতপক্ষে তৃণমূল স্তরে কিন্তু এই গত 100 বছর ধরে কাজ করে গেছে, এবং আরএসএস এর নিজের অনেক স্যাক্রিফাইস রয়েছে এই দেশে। একটা সংগঠন, অরাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের স্বয়ংসেবকরা, প্রচারকরা নিজেদের জীবন দিয়েছে এই দেশকে রক্ষা করার জন্য। 62-র লড়াই, 71-এর লড়াই, যেখানে যেখানে দেশের সামনে সংকট হয়েছে, কোভিডের সময়, এই আমি 71, 62-র কথা বলছি, 71-এর কথা বলছি, 65-র কথা কেন বলছি, সেটা তো ইতিহাসে রয়েছে। যারা ইতিহাস একেবারে নিরপেক্ষভাবে পড়বেন তারা জানে আরএসএস এর কি কন্ট্রিবিউশন। আমি কোভিডের কথা বলছি, আমাদের কত স্বয়ংসেবক মারা গেছে, তাদের জীবন আহুতি দিয়েছে মানুষের পাশে দাঁড়িয়ে থেকে, মানুষের সেবা, সেই সময় একেবারে কঠিন পরিস্থিতিতে। এবং সেই সময় আমরা পশ্চিমবঙ্গে কি দেখছিলাম, চাল চুরি হচ্ছে, চাল আসছে, সেই চাল চাল মিলে চলে যাচ্ছে, সেখানে রিপ্রসেস, রিপ্যাকেজ হয়ে সেগুলো বিক্রি হচ্ছে। পশ্চিমবাংলায় আমরা কি দেখলাম, যে কোনো বিজেপির এমপিকে বেরোতে দেওয়া হচ্ছে না। জয়ন্ত রায়, দেবশ্রী চৌধুরী, এদেরকে সবাইকে হাউস অ্যারেস্ট করে রেখে দেওয়া হয়েছে, তারা বেরোতে পারছে না, নিজেদের কনস্টিটিউয়েন্ট যারা ভোটার্স তাদের কাছে মানুষের পাশে গিয়ে ত্রাণ বিলি করতে পারছে না। এবং মুখ্যমন্ত্রী প্রকাশ্যে লাইভ মিটিং করছেন, প্রশাসনিক বৈঠক করছেন, সেই প্রশাসনিক বৈঠকে ডিএমদেরকে তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কোনো বিজেপির এমপি যদি আসে
চিঠি দেয় বা আসে বা কথা বলতে চায়, এন্টারটেইন করবেন না। কিন্তু এটা তো ঘোষিত This is the নীতি, kind. বিজেপি সেজন্য- খারাপ কিন্তু আরএসএস ভালো। না, তো সেই জন্য আমি বলছি এটা তো উনি ভাবছেন। আমি একটা কথা বলি ঋতব্রত দা, উনি মাঝে মাঝে একটু ছেলে মানুষই করে ফেলেন, বা যে বিজেপি ভালো মানে বিজেপি খারাপ আরএসএস ভালো, মানে বিজেপি আরএসএস একটু তার যদি একটু দ্বন্দ্ব হয়, এইগুলো ছেলে মানুষই। এবং আমি তো বলছি ওনাকে যে উনি যদি মনে করেন আরএসএস ভালো, তাহলে তিনি আরএসএস এর নাম লেখান, তিনি নিজেকে একজন স্বয়ংসেবিকা হিসেবে ঘোষণা করুক, এবং আরএসএস এর যে দেশ নির্মাণের উদ্দেশ্য, যে ভিশন, সেটাতে তিনি সামিল হোক না। আমি তো বলছি, এবং আমি এও বলতে পারি যে তিনি আরএসএসকে একদিন প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে তিনি কত বড় হিন্দু। সে বৈঠক কোথায় হয়েছিল এবং সে বৈঠকে কারা ছিলেন তিনি বললে আমি বলে দিতে পারি। কেন দরকার ছিল আরএসএসকে গিয়ে প্রমাণ করা যে তিনি কত বড় হিন্দু? আপনার দাবি অনুযায়ী কি গোপন বৈঠক ছিল? দেখা করেছিলেন, মানে নিজে দেখা করতে চেয়েছিলেন। কেন নিজে দেখা করতে চেয়েছিলেন? সেই জন্য আমার মনে হয় যে আরএসএস এর ভিত সারা দেশে। আপনি যে কথা বলছেন বিস্ফোরক কথা, তো তাহলে কি পূর্ণাঙ্গটা শুনবো এখন? পূর্ণাঙ্গ, অনেক পূর্ণাঙ্গ রয়েছে। তিনি কোনটা বললে তার ভালো হবে, বা তিনি কোনটা চান যে আমরা বলি, অনেক কিছু বলার আছে। আজকে যেভাবে তিনি বড় বড়, আজকে তো ওনার দেখলাম যে যেভাবে তিনি বললেন যে সারা দেশে গণতন্ত্র শেষ হয়ে গেছে, সংবিধান দিবস নিয়ে আলোচনা করবেন যে সংবিধান কিভাবে শেষ হয়ে গেছে, কোনো রকম ফ্রিডম অফ স্পিচ নেই, যা যা বলছেন সেটা তো পশ্চিমবঙ্গে হচ্ছে। তিনি বলছেন যে যারা জার্নালিস্ট তাদেরকে বলে দেওয়া হয় সকালবেলায় যে এই নিউজটা করবে, অমুক নিউজটা করবে না, তাদেরকে ধমকানো হয়। তিনি তো তিনিই করছেন এই জিনিস পশ্চিমবাংলায়। এবং সেই জন্যে তিনি যখন বলছেন যে গণতন্ত্র বিপন্ন, মানবাধিকার বিপন্ন, সবটাই তিনি পশ্চিমবাংলায় করেছেন। কিন্তু এটাও তো ঠিক, আরএসএস 2011 সালে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন তার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। না, এটা আমি শুনি, কিন্তু আমি কোনোদিন শুনিনি। কিন্তু এটা আমাকে আরেকজন ইন্টারভিউ যখন করছিলেন আরেকজন জার্নালিস্টও জিজ্ঞেস করেছিলেন, আমি কিন্তু শুনিনি, কোনোদিন শুনিনি যে দেবী দুর্গার সাথে তাকে তুলনা করেছেন। হ্যাঁ, একথা আমি বলছি আজকে, এবং এটা তিনিও জানেন যে আজকে অটল বিহারী বাজপেয়ী না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের ভিত তৈরি হতো না। এবং আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ, আমরা তো সমর্থন করেছিলাম। আমরা একটা বিকল্প, পশ্চিমবঙ্গের জন্য একটি বিকল্প, একটি স্বচ্ছ পরিবেশ, একটি স্বচ্ছ বাতাবরণ, একটি নতুন দিশা আমরা চেয়েছিলাম। এবং সেই সময় আমরা অনেকে লেখালেখি করেছি, আমরা বাম বিরোধী লেখালেখি করেছি, এবং বামপন্থীদের সত্যি সেই সময় যে লেভেলে বামপন্থীরা উঠে গেছিলেন, এবং তাদের অত্যাচার, তাদের অসহিষ্ণুতা, তাদের দাম্ভিকতা যে পর্যায়ে গেছিল, এবং একেবারে লুম্পেনাইজেশন যেটাকে আমরা বলি, সেই লুম্পেনাইজেশন যে তারা তৈরি করেছিল, একটা ক্লাস অফ লুম্পেন্স তৈরি করেছিল, যে লুম্পেন্সরা পরবর্তীকালে গিয়ে তৃণমূল কংগ্রেসে নাম লেখালেন এবং এখন একটা একে ওকে তাকে গুলি মারছে। তো আমরা সেই সময় সমর্থন করেছিলাম। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় যে এই মমতা বন্দ্যোপাধ্যায় হবে, এবং সেখানে আমাদের কর্মীদের মরতে হবে, তাদের আঘাত পেতে হবে, এটা আমরা কোনোদিন অ্যান্টিসিপেট করিনি। আমার শেষ প্রশ্ন আপনাকে, আজকের মতো, নিশ্চয়ই আবার আপনাকে পাবো, কোথাও কি আপনার মনে হয় হিন্দু বাঙালি এ রাজ্যে আত্মঘাতী? আমি বলবো হিন্দু বাঙালিকে আরো সজাগ হতে হবে, হিন্দু বাঙালিকে আরো সচেতন হতে হবে। এবং আমি একটা কথা বারবার বলি যে পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল আজ থেকে 75 বছর আগে। আমরা যখন স্বাধীনতার 75 বছর পালন করছি, আমাদের মনে রাখা উচিত বাঙালি হিন্দু হিসেবে যে আমরা পশ্চিমবঙ্গেরও গঠনের 75তম দিবস আমরা যাতে মনে করি। এবং হিন্দু বাঙালিকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গ গঠন কেন হয়েছিল এবং এই পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কি। আপনার কি মনে হয় কি ভবিষ্যৎ এখন যেভাবে চলছে? না, আমাদের ভবিষ্যৎ তো খুব কঠিন, কিন্তু ভবিষ্যৎকে তো আমাদের আঁকড়ে রাখতে হবে। সেই ভবিষ্যতের দিশা আমাদেরকেই দিতে হবে, এবং সেই ভবিষ্যতের দিশা যাতে আমরা দিতে পারি তার আগে পরিষ্করণ করতে হবে, তো অনেক ঝাড়াই বাছাই ছাঁটাই করতে হবে।
এবং এই পশ্চিমবঙ্গকে বাঁচাতেই হবে। পশ্চিমবঙ্গ ছাড়া আমাদের বাঙালি হিন্দুর সামনে কোনো বিকল্প নেই। এবং আমাদের সেই মূল উদ্দেশ্য, পশ্চিমবঙ্গ গঠনের মূল উদ্দেশ্য, সেই জন্য বলি যে এই মূল উদ্দেশ্যের প্রতি আমাদের বারে বারে, অ্যাজ দে সে, উই হ্যাভ টু রিভিজিট, এই মূল উদ্দেশ্যের প্রতি আমাদের আবার নজর দিতে হবে। সেই মূল উদ্দেশ্য থেকে কিন্তু বিচলিত হলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছর 12 বছর যে মুখ্যমন্ত্রী থেকেছেন, তিনি বারে বারে সেই মূল উদ্দেশ্যের প্রতি আঘাত এনেছেন। সেই মূল উদ্দেশ্যটাকে তিনি ডাইলিউট করে দিতে চাইছিলেন এবং ভুলিয়ে দিতে চাইছিলেন। কিন্তু এটা তো অস্বীকার করতে পারবেন না, 2011-র আগে এই পশ্চিমবাংলায় আরএসএস এর সংগঠন, আর পরিবর্তনের পর 2011 সালের পর থেকে এখন পর্যন্ত পশ্চিমবাংলায় আরএসএস এর সংগঠন আরো দৃঢ় হয়েছে, আরো শক্তিশালী হয়েছে, যেটা বাম জমানাতে হতে পারেনি। না, আমার মনে হয়, দেখুন, আরএসএস কিন্তু কোনো পলিটিক্যাল ক্লাইমেটের ওপর কোনোদিন ডিপেন্ড করে না, যে কোনো একটি বিশেষ রাজনৈতিক আবহাওয়া পরিবেশ তৈরি হবে এবং আরএসএস সেখানে এগিয়ে যাবে। আরএসএস তো খুব কঠিনতম পরিস্থিতির মধ্যে থেকেও এগিয়ে গেছে এবং এটা প্রোগ্রেশন। এই না যে বাম জামানায় তারা আরএসএস খুব সীমিত ক্ষমতায় ছিল, তাদের একটি সীমিত পরিধি ছিল, এখন সেটা বেড়েছে, একেবারেই না। ইট ইজ এ প্রোগ্রেশন। এবং আরএসএস এ প্রচুর নতুন, আমি বলছি প্রচুর নবপ্রজন্ম, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যোগদান করছে, বিভিন্ন প্রকল্পের সাথে তারা জুড়ে আছে। এবং এই আরএসএস এর জনমুখী প্রকল্প, জনসেবামূলক প্রকল্প, দেশ সেবামূলক প্রকল্প, শিক্ষা, সংস্কৃতি এত ব্যাপক এবং এত, তার পরিধি এত বিশাল এবং এত গভীরে সারা দেশে ছড়িয়ে রয়েছে। এবং প্রকৃতপক্ষে যারা পিছিয়ে পড়া মানুষ, প্রান্তিক স্তরের মানুষ, প্রান্তিক স্তরের কারিগর, প্রান্তিক স্তরের শিল্পী, প্রান্তিক স্তরের চিন্তাবিদ যারা, তাদের আরএসএস এগিয়ে নিয়ে আসছে, মেইন স্ট্রিমে আনছে। এটা একটা, মানে এই কর্মকাণ্ড যদি আমরা না জানি তাহলে বোঝা কিন্তু খুব কঠিন। এবং সেই জন্য আমার মনে হয় না যে 2011-র পর আরএসএস এর খুব মানে এখানে সেই জন্য তারা খুব বেড়ে উঠেছে বা কিছু, আমার মনে হয় না, সেটা একেবারেই না। এটা সারা দেশেই ইট ইজ এ প্রোগ্রেশন। অসংখ্য ধন্যবাদ অনির্বাণদা, আপনাকে নিশ্চয়ই আবার পাবো। বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছিলাম। এটা ঠিক কথা যে আমরা একটা বাঁকে এসে একটা মোড়ে দাঁড়িয়ে এই আলোচনাটা করলাম, কিন্তু আবার আপনাকে স্টুডিওতে পাওয়ার বাসনায় রইলাম। এইরকমই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি টাফ টক উইথ ঋতব্রততে। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে